আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুবারক হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। নিম্ন আয়ের শিশু কিশোররা পর্যাপ্ত সুষম খাবার গ্রহণ করতে না পারায় অপুষ্টিতে ভুগছে। শিক্ষার্থীরা বোর্ড বই হাতে না পাওয়ায় আগের বছরের পুরাতন বই কিনতে ভিড় রাজধানীর নীলক্ষেতের দোকানগুলোতে। এছাড়াও থাকছে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত রাতুলের উদ্যোক্তা হওয়ার গল্প। এবারে বিস্তারিত। প্রতি বছর নতুন গাইড কেনার ভিড় থাকলেও এবার ভিন্ন চিত্র নীলক্ষেতের বইয়ের দোকানগুলোতে। নির্ধারিত সময়ে স্কুলে বোর্ড বইগুলো হাতে না পাওয়ায় এবার গাইড কিনতে নয়, বিগত বছরে পুরাতন বোর্ড বই কিনতে নীলক্ষেতে ছুটছে শিক্ষার্থী ও অভিভাবকগণ। কোনোভাবেই যেন এবছর পড়াশোনায় কোনো রকম ঘাটতি না থাকে, তাই বছরের প্রথম থেকে সচেতন তারা। বিস্তারিত জানাচ্ছে রওশন আমিন রুহি। প্রতি বছর শিক্ষার্থীরা জানুয়ারি মাসের প্রথম দিন নতুন বই হাতে পেলেও এবার তা ব্যতিক্রম। বিভিন্ন জটিলতার কারণে এখনও সম্পূর্ণ বই হাতে পায়নি শিক্ষার্থীরা, তাই বলে থেমে নেই তাদের পড়াশোনা। পিডিএফ থেকে ডাউনলোড করে বা আগের বছরের পুরাতন বই সংগ্রহ করে চলছে পাঠ কার্যক্রম। কোন ক্লাসে পড়ো? জি, 10ম শ্রেণী। আচ্ছা, কয়টা বই পেয়েছি? আপাতত আমরা 3টা বই পেয়েছি, বাংলা, ইংলিশ এবং গণিত। আমরা নীলক্ষেত থেকে বই সংগ্রহ করে পড়ছি আর পিডিএফ থেকেও ওখান থেকে ডাউনলোড করে পড়ার চেষ্টা করছি। ক্লাস শুরু হয়ে গিয়েছে, বাট এখনও কোনো বই দেয়নি, এই জন্য বই নিয়ে গিয়ে বাসায় পড়াশোনা স্টার্ট করে দিই। করোনাকালীন নতুন কারিকুলামের কারণে বেশ কয়েক বছর তেমন পড়াশোনা না হওয়ায় এবার আগের কারিকুলাম ফিরে পেয়ে আর সময় নষ্ট করতে চান না অভিভাবকরা। তাই বিভিন্ন শ্রেণীর বই সংগ্রহ করতে অভিভাবকদের ভিড় রাজধানীর নীলক্ষেতের বইয়ের দোকানগুলোতে। আজকে কোন ক্লাসে বই কিনতে এসেছেন? ক্লাস 8-এর। ক্লাস 8-এর কয়টা বই দিয়েছে? 3টা বই দেওয়া হয়েছে পর্যন্ত। আচ্ছা, কেন বই কেনার প্রয়োজন অনুভব করলেন? পরীক্ষা কাছাকাছি চলে এসছে, কিন্তু এখন পর্যন্ত সবগুলো বই দেওয়া হয় নাই। তো স্টুডেন্টদের যদি পরীক্ষায় খারাপ করবে যদি এখনও পড়া শুরু না করা হয়। 1 মাস চলে গেল, এখনো বই দেওয়া হয়নি, কিন্তু পরীক্ষা তো ঠিক টাইমেই হবে, সেগুলোকে পড়াতে হবে বাচ্চাকে। বাচ্চাদের পড়াতে সমস্যা ছিল, পরবর্তীতে টিচাররা বলেছে যে পিডিএফ থেকে ডাউনলোড করতে অথবা পুরাতন বইগুলো সংগ্রহ করতে। আমি নীলক্ষেত থেকে পুরাতন বইগুলো সংগ্রহ করেছি। যেহেতু ফেব্রুয়ারি মার্চে বই দেওয়ার কথা বলা হয়েছে, তো অতদিন পর্যন্ত যদি স্টুডেন্টরা ঘরে বসে থাকে তো দেখা যাবে তারা সব দিক দিয়ে পিছিয়ে পড়বে অন্য স্টুডেন্ট থেকে যারা বই কিনে পড়তে সক্ষম। শিক্ষার্থীরা বোর্ড বই হাতে না পাওয়ায় আগের বছরের পুরাতন বই বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। 6ষ্ঠ, 7ম ও 8ম শ্রেণীর বই বেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা। কোন ক্লাসের বোর্ড বই কিনতে বেশি ইচ্ছুক ক্রেতারা? 7-এর বই। আচ্ছা, 7 বাদে আর কোন কোন ক্লাসের বই কিনছে? 7 বাদে কিনছে আপনার 6, 7, 8, 9। আচ্ছা, কোন কোন সাবজেক্টের বই ক্রেতারা বেশি কিনছে? সাবজেক্টে বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান এগুলো সবচেয়ে বেশি কিনছে। 3, 4, 5 এবং 9, 10-এর বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মেইন সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যে সকল বই পাওয়া গেছে তা দিয়ে শিক্ষকরা শুরু করেছেন পড়ানো। আমাদের কাছে তো আমরা ডাউনলোড করে নিচ্ছি আমাদের কম্পিউটার থেকে, ওইটা করে আমরা ওইভাবে মেয়েদেরকে ওই টপিকস করে করে দিচ্ছি আর বলছি যে বই আমরা অতি তাড়াতাড়ি পেয়ে যাব, এবং অলরেডি কিছু পেয়েও গেছি। এবং ওই যে পাওয়া বইগুলো ওইগুলো তো আর সমস্যা নেই, যেগুলো পাইনি ওগুলো বেশি না, হয়তো এই সপ্তাহে পাইনি সামনের সপ্তাহে পাবো। আমরা তো বই পাচ্ছি, আমরা তো পাচ্ছি তা তো না। অনেক বাচ্চারা তো পিডিএফ থেকে নিচ্ছেই, আর নীলক্ষেত থেকে ওরা বই কিনছে। সব শিক্ষার্থীর কাছে বই না থাকায় অনুশীলনের পাশাপাশি মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করছেন তারা। নতুন বছরে বইগুলো হাতে পেতে বিলম্ব হলেও থেমে নেই পাঠ কার্যক্রম। পুরাতন বছরে আগের বইগুলো দিয়ে শুরু হয়ে গিয়েছে শিক্ষার্থীদের পড়াশোনা, তাই বিভিন্ন পন্থায় আগের বছরের বইগুলো সংগ্রহ করছেন অভিভাবকরা। রওশন আমিন রুহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শৈশবকাল থেকে শিশুরা পর্যাপ্ত সুষম খাবার গ্রহণ করতে পারছে না, যার কারণে প্রতিনিয়ত প্রকট হচ্ছে অপুষ্টি। বিশেষজ্ঞরা বলছেন অপুষ্টি ও সুষম খাদ্যের অভাবে শিশু ও কিশোরীদের মধ্যে খর্বকায়, কম ওজন ও রক্ত স্বল্পতা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হলে সরকারি উদ্যোগ বাড়ানোর মত সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছে ফারি আক্তার। ক্ষুধা মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি হলেও অপুষ্টি বাড়ছে প্রতিনিয়ত।
দারিদ্র্যের কষাঘাতে পুষ্টি সমৃদ্ধ খাবার জোটে না অধিকাংশ নিম্নবিত্ত পরিবারের শিশুদের। প্রতি হাজারে 113 জন কিশোরী 19 বছর বয়সের আগেই মা হচ্ছেন। অপুষ্টি নিয়েই জন্ম নিচ্ছে হাজারো শিশু। অপুষ্টির দুষ্ট চক্রের কারণে দেশে এখনও 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 26% বেশি খর্বকায়। 23% শিশু কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। 43% শিশু এবং 15 থেকে 49 বছর বয়সী 37% কিশোরী ও নারী রক্ত স্বল্পতায় ভুগছে। না অত একটা পারি না যে এটা আমাদের কুলায় হেটুকে আমরা খাবার দেই। আগে তো দিয়েছি দেওয়ার মতন কোনো নেই, কায়দা নেই। কোনো খাবার মনে করেন তেমন একটা দিতে পারি না। নিজেদের খাবার জোগাইতেই হিমশিম খেয়ে যায়, আর বাচ্চাদের খাবার আমরা কিভাবে জোগাবো? কোনটা খেলে পুষ্টি হবে, কোনটা খেলে ভালো হবে, সেটা তো এখন আমরা খেতে পারতেছি না। অন্তঃসত্ত্বা নারী প্রসূতি ও কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের আওতায় আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ কর্মসূচি থাকলেও অনেকেই এ সকল সুবিধা পান না বলে জানান। আগে অনেক কিছু পাইতো, মানে গর্ভবতী মায়েরা পাইতো, সন্তান হওয়ার পরও পাইতো, কিন্তু এখন এগুলার কোনো নাই। এগুলো নিয়ে কেউ হাঁটাহাঁটিও করে না, এগুলো পায়ও না। আবার যদিও আসে মাঝে মাঝে এলাকার ভিতরে, বাবা মার আইডি কার্ডের জন্য দেয় না, কারণ অল্প বয়স বলতে যেহেতু ওরা আইডি কার্ড করে নাই, তার ক্ষেত্রে ওগুলো আমাদের মিস যায়, আমাদের বাচ্চার মারা পায় না। চিকিৎসকেরা বলছেন আয়রনের অভাব, অপুষ্টি এবং সঠিক খাদ্যাভ্যাস না থাকার কারণে এই সমস্যা বেড়ে যাচ্ছে। অপুষ্টিতে ভোগার সম্ভাবনাটাই বেশি, কারণ সবার তো সোশিও ইকোনমিক কন্ডিশন সেম না। কারণ যেই পরিমাণ আয়রন ডেফিসিয়েন্সির কথা আমরা জানি, এই আয়রন ডেফিসিয়েন্সির অনেকটাই কিন্তু এই সরকারি উদ্যোগ থেকে কিন্তু আমরা সমাধানটা পেতাম। সো যদি সেই নিউট্রিশনটা আমাদেরকে সেমভাবে এনশিওর করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু সেই পরিমাণ খাবার আমাদের দরকার। আর এখন দ্রব্যমূল্যের দাম বলেন আর যেখানেই বলেন, আমাদের দ্রব্যমূল্যের দাম কিন্তু কমেনি। সো এই দ্রব্যমূল্যের দামটা মাথায় রেখে যদি আমাদের নিউট্রিশনটা যদি এনশিওর করতে হয়, তাহলে আমাদের পরিবারের পাশাপাশি সরকারের হাত ছাড়া আসলে মনে হয় না এত বড় গোষ্ঠীর জন্য এটা পসিবল হবে। কিছু বেসরকারি উদ্যোগ থাকলেও নারী ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি উদ্যোগ বাড়ানোর পাশাপাশি সচেতনতাও জরুরি। অপুষ্টিও থাকে, মায়েদেরও থাকে, বাচ্চাদের থাকে। এটা কারণ আছে, মায়েরা ঠিকমতো যত্ন নেয় না নিজেদের শরীরের উপরে। গর্ভবতী মা হলে তাদের যে কিছু দরকার, যে ডাক্তারের কাছে যাওয়া, চেক আপের যাওয়ার দরকার, তারা কিন্তু এটা কোনো রকমই শুনতে পাচ্ছে না। গরিব বস্তি নিয়ে কাজ করি তো ওরা মনে করে টাকা পয়সা বেশি লাগে, যে ওখানে গেলে এটা লাগবে ওটা লাগবে, এটা একটু হয় না। তা আমাদের এখানে যেমন আমরা ঢাকা হাউসিং মিশন থেকে অল্পতেই খরচেই আমাদের ডেলিভারিগুলোও করায়, মায়েদেরকে চেক আপও করায়, মায়েদের আমাদের এখানে টিকাও দেওয়া হয়, বাচ্চাদের সাধারণ চিকিৎসাও দেওয়া হয়, সব রকমেরই ব্যবস্থা করানো হয়েছে। একদম অল্প খরচেই আমাদের এখানে হয় আর কি। অপুষ্টির কারণে শিশুদের সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠা অনিশ্চিত হয়ে পড়ছে দিনকে দিন। অপুষ্টি নিরসনে সরকারের বিভিন্ন কার্যক্রম থাকলেও এখন বর্তমানে তা বন্ধ হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন এ সকল কার্যক্রম আবারও চালু হলে নিম্ন আয়ের মানুষদের এই অপুষ্টি নিরসন করা সম্ভব হবে। ফারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। জীবনের সফলতা অর্জনের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন করা আবশ্যক। এর জন্য প্রত্যেককে দৈনিক একটি নিজস্ব রুটিন অনুসরণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন অল্প বয়স থেকে শিক্ষার্থীদেরকে টু ডু লিস্ট সম্পর্কে অবগত করা গেলে তাদের জীবন আরও সুন্দর এবং গোছানো হবে। বিস্তারিত দেখুন এবারে প্রতিবেদনে। প্রতিটি শিক্ষার্থীর জীবনের সময় খুবই গুরুত্বপূর্ণ, আর এই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর সহজ একটি উপায় হলো টু ডু লিস্ট, অর্থাৎ এমন এক ধরনের তালিকা যেখানে দিন, তারিখ ও সময়ের সাথে মিল রেখে প্রতিদিনের করণীয় কাজগুলো লিখে রাখা যায়। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা প্রতিদিনের কাজকে কয়েকটি ভাগে বিভক্ত করে খুব সহজেই সেগুলো সম্পাদন করতে পারে। প্রতিদিনের কাজে অনেক সহায়তা করে, আমি কাজগুলো আরও ভালোভাবে ক্লিনলি করতে পারি, কাজগুলো করতে ইজি লাগে, অ্যান্ড টাইমটাও খুব তাড়াতাড়ি চলে যায় যদি টাইমিং করে রুটিন অনুযায়ী চলি। বাবারও সাহায্য নিয়েছি, আর নিজেও কিভাবে একটা রুটিন সাজানো যায়, কি করা যায়। প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে অবশ্যই একটা টাইম নির্ধারণ করা আছে, আমি আধা ঘন্টা পড়াশোনা করি। আবার সন্ধ্যার টাইমে একটা ভালো একটা পড়ার সময়, এই সময়টা আমি পড়াশোনা করি। আর এছাড়াও দুপুরবেলা স্কুল থেকে এসে অনেক টায়ার্ড থাকে, এই কারণে গোসল করি, নামাজ পড়ি, ধর্মীয় কাজগুলো করি, পরে যে স্কুলের যে হোমওয়ার্কগুলো ওগুলো করি। আর এই রুটিন ফলো করার পরে আমার পুরা এই স্টুডেন্ট লাইফটা অনেক ভালো হবে। আমি আমার নিজে থেকে এই রুটিনটা ফলো করেছি যাতে হচ্ছে আমার পরে ওটিতে কোনো ঝামেলা না হয়, যেহেতু আমি ইজিতে সব কিছু করতে পারি। কিছু কিছু অভিভাবকও তাদের সন্তানদের এভাবে একটি রুটিনের মাধ্যমে নিজেদের কাজগুলো পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করছে। বিগত প্রায় 1.5 বছর ধরে তারা কোনো পড়াশোনার ভিতরে ছিল না, তো এখন যেহেতু পড়াশোনা আগের কারিকুলামটা যদি ফেরত আসে, সেক্ষেত্রে অবশ্যই একটা রুটিন তাদের দরকার। বর্তমানে তো মোবাইল, বিভিন্ন অ্যাপস, বিভিন্ন গেমিং আসার কারণে বাচ্চারা
মানে সেটার পরে আসক্ত হয়ে যাওয়ার পরে তারা হচ্ছে পড়াশোনা এবং একটা রুটিনের ভিতরে চলতে না। এই ক্ষেত্রে অভিভাবকদের এবং বাচ্চাদের এবং আমাদের যারা শিক্ষক আছে তাদেরকে সবাই সচেতন থাকতে হবে যেন সেই স্টুডেন্টরা একটা নিয়মের ভিতরে এবং একটা শৃঙ্খলার ভিতরে জীবন এবং তাকে উৎসাহিত করতে হবে। রুটিন ছাড়া লাইফের তো কোনো ডিসিপ্লিন থাকবে না। ডিসিপ্লিন কি এটা বা আমার নিয়ম করে লিখতে হবে, পড়তে হবে, এগুলি ওরা কিছুই বোঝে না। এটা একেবারে আমাদের গার্ডিয়ানদের হাতে এখন বর্তমানে, আগের হলে বলতাম না, এখন আমাদের উপরে আমাদের এটা শিখাইতে হবে এখন বাচ্চাদের হাতে কলমে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা জীবনই ক্যারিয়ারের ভিত গড়ে দেয়, তাই তো শৈশব থেকে রুটিন মাফিক জীবন পরিচালনা করার চর্চা রাখা জরুরি। এটা যেমন একটা আছে যে বাচ্চারা যেমন মাথায় যেমন রাখবে, ঠিক তেমনিভাবে বাচ্চাদের ওই যে লেখা নোট নেওয়ার যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটাও কিন্তু থাকা দরকার। বাচ্চাদের এখন থেকে ছোটোবেলা থেকে তাদেরকে শেখানো যে প্রতিটা জিনিস নোট নিতে হয়, যেমন পড়ার সময় যে আমরা পড়লাম, যে পড়ে কোনো কিছু আমরা নোট নিলাম, ঠিক আছে। তো আমি মনে করি এই বাচ্চাদেরকে উৎসাহিত করা লিখিত ফর্মের মধ্যে, যে তারা যাতে লিখিতভাবে যাতে সেগুলো নোটগুলো নেয়। একবারে পুরো বর্ণনা দেওয়া লাগবে না, অ্যাটলিস্ট যে পয়েন্টস আকারে যাতে সেই জিনিসগুলো নোটগুলো যাতে নেয়। তো তাহলে তো শিক্ষকও বুঝতে পারবে তার প্রোগ্রেসটা, গার্ডিয়ানও চাইলে বুঝতে পারবে তার প্রোগ্রেসটা। আমি মনে করি এই প্ল্যানিংটা লিখিত ফরমেশনে থাকাটা বেটার। ছোট শ্রেণীর শিক্ষার্থীদের দৈনিক রুটিন তৈরির ক্ষেত্রে অভিভাবকদেরকে সাহায্য করতে হবে এবং প্রতিনিয়ত সেটি মেনে চলার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। যশোরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগের তুলনায় বেড়েছে শিশু রোগীর সংখ্যা, যাদের মধ্যে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যাই বেশি। তবে এমন সমস্যা সামাল দেওয়ার জন্য প্রস্তুত হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছে মুজাহিদ ইসলাম মুন। মাত্র 2 মাস বয়সী শিশু জয়নাল এত অল্প বয়সে নানা জটিলতায় 2 বার ভর্তি হয়েছে একই হাসপাতালে। জন্মের পর হৃদরোগ সহ নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে বাড়ি ফেরার মাত্র 12 দিনের মাথায় নিউমোনিয়াতে আক্রান্ত হয়। জন্মগত একটা হাড় ছিদ্র ছিল, এখনো আছে, শ্বাসনলী নরম, অপুষ্টি, 8 মাসে হয়েছিল। একই ওয়ার্ডে ভর্তি রয়েছে এমন অনেক শিশুই যারা প্রায় প্রত্যেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। হঠাৎ করে আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। তবে শিশু রোগীর সুস্থতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে। আমার বাচ্চার লাঞ্চের সমস্যা, তারপরে রক্ত ইনফেকশন হয়েছে, শরীরে রক্ত নাই, আর ঠান্ডা কাশি। প্রথমে তো হালকা জ্বর, ঠান্ডা কাশি হতে হতে বেশি হয়ে গেছে। 3 দিন 4 দিন 100-র নিচে জ্বর নেমতেছে না। শীতে শিশুদের সুস্থ রাখতে গরম কাপড় পরিয়ে রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই শীতে আমাদের শিশু রোগী, বিশেষ করে ঠান্ডাজনিত রোগী কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বয়স্ক লোকেরও ঠান্ডাজনিত রোগ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের পর্যাপ্ত চিকিৎসক আছে এবং ওষুধও সাপ্লাই আছে, আমরা যথাযথ চিকিৎসা দিতে পেরেছি। মুজাহিদ ইসলাম মুন, আমরা করব জয়, এটিএন বাংলা, যশোর। প্রতিনিয়ত নির্যাতন ও নিরাপত্তাহীনতায় ভুগছে পথশিশুরা। মারধর, বাজে মন্তব্যের পাশাপাশি মেয়ে পথশিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে সমাজে। পথশিশুদের নিরাপত্তা নিশ্চিতেও উদ্যোগ নিতে হবে বলে মত তাদের। বিস্তারিত ফারিয়া আক্তার রিপোর্টে। গত 16 জানুয়ারি রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে 10 বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় ফুলের মালা বিক্রি করত। পথেই বসবাস এই সকল শিশুদের অধিকাংশেরই নেই বাবা মা। তাই তো নানা সময় পথচারী ও সাধারণ মানুষের মারধর ও বাজে মন্তব্যের শিকার হতে হয় তাদের। ব্যস্ত নগরী এই ঢাকায় শিক্ষার্থী সহ সকল বয়সী মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। এমন ঘটনা ঘটায় নিজেদের নিরাপত্তা নিয়েও চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা। এখানে একটা ছোট বাচ্চা, যে প্রবাবলি 12 বছরও ছিল না, বাচ্চাটা ফুল বিক্রি করে, এখানে তাকে ধর্ষণ করা হয়েছে। স্টুডেন্টরা যেখানে পড়াশোনা করে, এই ক্যাম্পাসের মতো এলাকায় একটা বাচ্চাকে ধর্ষণ করতে ধর্ষণ ধরা পড়েছে নাকি আমি ঠিক জানি না এখনও, কিন্তু অবশ্যই এখানে আমাদের সেফটি নিয়েও বিষয় আছে, কারণ এটা তো ওপেন ক্যাম্পাস, এখানে অনেক মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে। এখন এখানে কিভাবে সিকিউরিটিটা টাইট করা যাবে সেটাও দেখতে হবে। ক্যাম্পাস এরিয়াটাকে আমরা বরাবরই মনে করি যে এটা খুবই যেমনটা হওয়া উচিত, যে এখানে সকল সেফটি মেজারমেন্টসগুলো আমাদের কিন্তু ফুলফিল হয়ে যাওয়া উচিত। কিন্তু এই ঘটনাটা জানার পরে আসলে আমরা নিজেরাই ভীত। প্রশাসনিক যারা আছে তাদের আরও সচেতন হওয়া দরকার। নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি পুরুষতান্ত্রিক মনোভাবের ফলে এ ধরনের ঘটনা ঘটছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। অবশ্যই ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় নেই, কিন্তু যেহেতু ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ঘটেছে, আমাদের এটা নিয়ে কনসার্ন। আপনাকে একটা কথা বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা জায়গার মধ্যে প্রচুর বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন মুখী বিভিন্ন চিন্তার মানুষ আসে। আমরা জনে জনে সবাইকে অ্যাড্রেস করতে পারবো না, তবে এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে সার্বিক নিরাপত্তা। সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা একা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু করবার বা পুরোপুরি সমাধান করবার জন্য যথেষ্ট নয়। এখানে প্রশাসনের ভূমিকা আছে, এখানে ইভেন আমরা বলবো যে মেট্রোপলিটন সিটি কর্পোরেশনেরও একটা বড় ভূমিকা আছে। এখানে যাতায়াত সার্বক্ষণিক ওপেন রাখতে হয়, সেই বিষয়ে যদি আমরা কিছুটা রেস্ট্রিকশন এনেছি, তথাপি এই যে প্রচুর পথচারী শিশু, তারপরে ভবঘুরে, পাগল অথবা ছিন্নমূল বিভিন্ন রকম মানুষজন এখানে আসে। এখন তাদের নিরাপত্তার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই আরও আমরা চেষ্টা করছি তাদেরকে যথাযথভাবে। আমাদের তো পুনর্বাসনের দায়িত্ব আমাদের না, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমরা রাষ্ট্রের কাছে অ্যাপিল করি এবং করেছিও অনেকভাবে যে এগুলো কমানো যায়। অনেকটা কমেছে, কিন্তু যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি সামাজিক একটি দায় আছে আমাদের। পথশিশুদের কল্যাণে বিগত সরকারের বেশ কয়েকটি প্রকল্পের একটি পথশিশু পুনর্বাসন কার্যক্রম। 2 শতাধিক শিশুর পুনর্বাসনের বড় অঙ্কের টাকা বরাদ্দ দেখানো হলেও বাস্তবে শেল্টার হোমে দেখা যায় খুব অল্প সংখ্যক শিশুদের। পথশিশুদের যদি আমরা সুন্দর জীবন নিশ্চিত করতে চাই, দেশ গঠনে তাদেরকে আমরা দেশের একজন সিটিজেন হিসেবে, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, অবশ্যই সবার আগে আমাদের প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয়ভাবে সারা দেশে কতজন পথশিশু আছে এবং তাদের ডেমোগ্রাফিক যে স্ট্যাটাসটা কি সেটা নির্ধারণ করা, তারপর তাদের নেডস অ্যান্ড ডিমান্ডসগুলো নির্ধারণ করা, তারপর কোথা থেকে তাদের ফান্ডিং আসবে, সুযোগ সুবিধাগুলো নিশ্চিত হবে, রাষ্ট্রের পাশাপাশি আপনার বা আমার কি ভূমিকা সেটা আমরা সঠিকভাবে বোধহয় নির্ধারণ করতে পারবো। এবং সর্বোপরি যে শিশু হোমগুলো আছে, যে শেল্টার হোমগুলো আছে রাষ্ট্রীয়ভাবে, তার পাশাপাশি সেগুলোকে কিভাবে ফাংশনাল করা যায়, যদি উদ্যোগ গ্রহণ করা যায়, আমার বিশ্বাস তাদেরকে আগামী দিনে বাংলাদেশের একজন দক্ষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গঠনে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলা যাবে বলে আমি বিশ্বাস করি। রাস্তায় বেড়ে ওঠা এই পথশিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রেরই, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। 2024-এর জুলাইয়ের আন্দোলনে আহত হওয়ার পরও নিজ উদ্যোগে পরিবারের বোঝা না হতে চাওয়ায় শুরু করেছে ছোট্ট ফুডকোর্ট বিজনেস। পরিবারের হাল ধরতে রাতুল হয়ে উঠেছে সফল উদ্যোক্তা। বীরযোদ্ধা রাতুলের গল্প শুনবো সিনথিয়া জান্নাতের রিপোর্টে। রাতুল এবার কলেজের 2য় বর্ষে পড়াশোনা করছে। জুলাইয়ের অভ্যুত্থানে আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে ভূমিকা ছিল তার। 19 তারিখ জুমার নামাজের পর পুলিশকে গুলি ছুড়তে মানা করার অনুরোধ করতে গেলে পুলিশ তাকেও গুলি করে। এতে তার কিডনি বিকল হয়ে যায়। চিকিৎসকরা বলেন তার চিকিৎসা দেশে সম্ভব নয়। আমি বুঝার আগেই তাদের পুলিশের টিম থেকে 2 জন পুলিশ আমার কাছে আসে, এসে ডিরেক্ট আমার কোমরের বেল ধরে ফেলে, ধরে ধাক্কাধাক্কি করতেছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। তা আমি ওদের বিহেভিয়ারে বুঝে গেছি হয়তো আমাকে গুম করে ফেলবে বা অনেক মারধর করবে। তা আমি জাস্ট নর্মালি বলছি আমি যাবো না, আমি কেন যাব, জাস্ট এতটুকুই। তো সরকার পতন হয় 5 তারিখে। এর মধ্যে আমার ফ্যামিলিকে টার্গেট করা হয়েছে, আমার বাসাকে টার্গেট করা হয়েছে, আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে। দেন কোনোভাবে সরকার পতন হয়। ওদিনই আমি আবার মেডিকেলে যাই, ব্যাক করি, তখন আবার তারা অ্যানালাইজ করে, সব কিছু পুনরায় দেখে। তখন তারা আমাকে বা আমার ফ্যামিলিকে জানায় যে আমার ডান পাশের কিডনি ড্যামেজ, অ্যাবডোমেন 55% কেটে বাদ দেওয়া হয়েছে। এখনও ভেতরে প্রায় 250টা প্যালেটের মতো আছে। ইভেন যেই কিডনি ড্যামেজ, ওই কিডনিতে আপনার এখনও 12টা থেকে 18টা প্যালেট শুধু কিডনিতে। এটা খুবই পেইনফুল বা মর্মান্তিক একটা সুস্থ জীবন লাইফ লিড করতে। ইমিউনিটি সিস্টেম উইক হয়ে গেছে, আমার ফুড কনজিউমের ব্যাপারটা সব কিছু নষ্ট হয়ে গেছে। মানে সব কিছু ধরতে গেলে নতুনভাবে মানায় নেওয়াটা আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো এখন আমি জাস্ট আমার প্রপার ট্রিটমেন্ট বা নেক্সট যে ট্রিটমেন্টটা, এটার জন্য আমি বসে আছি, দিন গুনছি। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই নিজ উদ্যোগে শুরু করে একটি ছোট্ট ফুডকোর্টের ব্যবসা। খাবারের মান ভালো হওয়ায় বিকেল হতেই ভিড় জমে তার ফুডকোর্টে। স্বপ্ন ছিল তার প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার, তবে কে জানতো এই প্রতিরক্ষা বাহিনীর হাতেই ভেঙে যাবে তার সে স্বপ্ন। আমার ইচ্ছে ছিল যে আমি পাইলট হব, তো ওইটা কোনো ক্ষেত্রে হয় নাই। পরবর্তীতে ভেবেছিলাম যে অ্যাটলিস্ট
ক্যাবিন ক্রু হব। তো আমার যে ফিজিক্যাল যে কন্ডিশনটা, এটাতে আমি কোনো গভর্নমেন্ট বা কোনো ডিফেন্স বা কোনো কাজে আমি ক্যাপাবেল না। তো ওই ক্ষেত্রে আমার ওই স্বপ্নটাও ভেঙে গেছে। তবুও সে স্বপ্ন দেখে এই ব্যবসা অনেক দূর নিয়ে যাওয়ার। সে যেন কারো বোঝা না হয়, সেই থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় নিজ পায়ে দাঁড়ানোর। আমার ফ্যামিলি একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার বা আমার মেডিকেলের যে খরচটা বা আমার নিজের যে একটা ফ্যামিলি স্ট্রেংথ ক্যাপিটাল, তো এইটার যখন ক্রাইসিস হয়, তো তখন আমি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বা আমার ফ্যামিলি থেকে আমি কখনো চাবো না যে কারো কাছে হাত পাতা বা কারো আশায় বসে থাকা বা কারো কাছে নত হওয়া। তো আমি ইভেন আমার ফ্যামিলি চেয়েছি যতটুকু সম্মানের সহিত বাঁচা যায় বা সম্মানের সহিত নিজেরটা নিজেই করা যায়। তো পরে ভাবলাম যে কি করা যায়, তো ভাবলাম যে একটা ফুড কোর্ট দিই। যখন আমি আমার এই ছোট্ট কামাইটা আমি আমার মায়ের হাতে দিই বা আমার ফ্যামিলির হাতে দিই, সন্তান হিসেবে যে একটা গর্ব বা আমি আমার বাবা মার একমাত্র ছেলে হিসেবে যে গর্বটা, এটা খুব সামান্য হলেও যে একটা পাই, এটা আমি গর্ব করে বলতে পারি। তো এটা আমাকে একটা ভেতর থেকে স্ট্রেংথ যোগায় বা আমার একটা বেঁচে থাকার একটা আগ্রহ যোগায়। রাতুল একজন জুলাইয়ের আন্দোলনের সাহসী বীরযোদ্ধা। আবারও তারা প্রমাণ করে দিল তরুণরাই দেশের ভবিষ্যৎ। আগামীতে নেতৃত্ব দিবে এই তরুণ প্রজন্মরাই। এখন ভালো লাগছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই সাপোর্টিভ আমাদের দিকে বা পজিটিভ ওয়েতে দেখছে বা বিভিন্ন ফাউন্ডেশন কর্মকর্তারাও আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই কল্যাণময়। যারা শহীদ হয়েছে তাদেরকে সে চাইলেও আর ব্যাক করা যাবে না, বা তাদের ফ্যামিলির অনেকে ছিল যে একমাত্র ইনকাম সোর্স, তো সেই মানুষটাই আর নাই। তো ওই ক্ষেত্রে আমি চাবো যে আমাদের বিভিন্ন যারা সরকারি কর্মকর্তারা আছে বা যারা দায়িত্বে আছে, বিভিন্ন প্রকল্প হচ্ছে, তাদের দিকে একটু ফোকাস দেওয়া হোক। আর যারা আমরা আহতরা আছি, এখনও আছে যে তারা বেডে চিকিৎসাধীন কাতরাচ্ছে, তাদের চিকিৎসার খুবই প্রয়োজন, তো ওদিকে ফোকাস করা হোক। আর আমরা যারা ধীরে ধীরে রিকভার হচ্ছি বা রিকভারে হয়ে গেছে, তারা আমি চেষ্টা করব যে অন্যের উপর বোঝা না হয়ে বা নিজের সেলফ রেসপেক্টটা বজায় রেখে নিজের উদ্যোগে কিছু করা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা তোমরা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবা ঠিকানা পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 01317 708 842। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।